আজকে অনেক হ্যান্ডসাম একটা রাজকুমারের কাহিনী বলবো। এই রাজকুমারের সঙ্গে একটা দুষ্টু রাজকন্যার বিয়ে ঠিক হয়েছিল। ছোটবেলা থেকেই তাদের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু যখন তাদের দুজনের বিয়ের বয়স হয় তখন রাজকন্যা রাজকুমারকে বিয়ে করতে রাজি হয় না। বিয়ে না করার জন্য সে অনেক রকমের কাণ্ড কারখানা ঘটিয়ে বসে। রাজকন্যা যেমনি চঞ্চল আর দুষ্টু ছিল, রাজকুমার তেমনি শান্ত আর একটু বোকা ছিল। এর মাঝে তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তবে এর পরেও কি শেষ পর্যন্ত রাজকন্যা তাকে বিয়ে করতে রাজি হয়, নাকি তাদের ভাগ্য নতুন এক মোড় নেয়? এই কাহিনী অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এই ড্রামায় মোট 26টি পর্ব রয়েছে। তো চলো ড্রামার কাহিনী শুরু করা যাক। ড্রামার শুরুতেই দেখি অনেক বছর বাইরে থাকার পরে রাজকন্যা আজ তার রাজ্যে ফিরে এসেছে। সে হলো এই রাজ্যের জেনারেলের মেয়ে। অনেক বছর বাইরে ট্রেনিং করে আসার পরে আজ সে বাড়ি ফিরেছে। সে আসার সময় পথের ধারে দেখতে পায় অনেকগুলো মেয়ের রং ইউ নামের একটা ছেলের ছবি কিনে নিচ্ছে। তারা সবাই তার ফ্যান ছিল। তাকে এত পপুলার দেখে জিউলিং মনে মনে ভাবছিল, একটু সুন্দর দেখতে হয়েছে বলে সে এত পপুলার, আমি তো ইচ্ছে করলে তার মতো 3-4টাকে ঘুষি মেরেই কুপকাত করে দিতে পারি। মেয়েরা শুধুই তাকে মাথায় তুলে রেখেছে। এটা বলে সে আবারও তার বাড়ির দিকে রওনা দেয়। এদিকে লিংয়ের বাবা জেনারেল হিকে একজন সৈনিক এসে খবর দেয়, তৃতীয় রাজপুত্র চিউটিং একটা মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছে এবং সে আপনাকে দেখা করার জন্য ডেকেছে। এটা শুনে তো জেনারেল ভীষণ রেগে যায়, কারণ তিনি মনে করেছিলেন তার ছেলে হয়তো কোনো একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এজন্য তিনি একটা মোটা দেখতে বেত হাতে তুলে নেন এবং বাইরে গিয়ে তার ছেলেকে মারতে শুরু করেন। তখনই তার মেয়ে জিউলিং এর বাবাকে ডাক দেয়। এতদিন পরে নিজের মেয়েকে দেখে তো জেনারেল অনেক খুশি হয়ে যায়। সে নিজের মেয়েকে ছোট থেকেই নিজের কাছে রাখেনি, বরং মাউন্টেনের লড়াই প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠিয়েছে, যেন ভবিষ্যতে সে একজন শক্তিশালী যোদ্ধা হতে পারে। তারা বাবা মেয়ে মিলে তো অনেক গল্প করতে শুরু করে দেয়। এদিকে রাজপুত্র চিউটিং মার খেয়ে তার বাবাকে বলে সে শুধু তাকে মারলো, কিন্তু তার বাবা তাকে বলে এটা তার শাস্তি, কারণ সে ঠিকমতো লড়াই প্রশিক্ষণ করে না। সে যেন এখন ওই গাধাটাকে নিয়ে গিয়ে বেঁধে রাখে। এটা বলে সে নিজের মেয়েকে বাজারে নিয়ে যায় নতুন পোশাক কিনে দেওয়ার জন্য। তিনি একটা পোশাকের কাপড় পছন্দ করেন এবং সেটা প্যাকেট করে দিতে বলেন। যখন তিনি ওখানে দাঁড়িয়েছিলেন তখন পাশে একটা মেয়ে বিয়ের পোশাকের জন্য কাপড় কিনছিল। সেটা দেখে তিনি একটু ইমোশনাল হয়ে পড়েন। জিউলিং বিষয়টা বুঝতে পারে। তখন তার বাবা তাকে বলে সে খুব দ্রুতই হয়তো তার বাবাকে ছেড়ে অন্যের বাড়িতে চলে যাবে। জিউলিং বলে সে সারা জীবন তার বাবার সঙ্গেই থাকবে, সে অন্য কোথাও যাবে না। কিন্তু তার বাবা তাকে বুঝিয়ে বলে যে মেয়েদেরকে একদিন না একদিন স্বামীর বাড়িতে যেতেই হয়, আর ছোটবেলায় তার সঙ্গে একটা ছেলের বিয়ে ঠিক করা হয়েছিল। সেই ছেলেটা এখন অনেক সুদর্শন এবং যোগ্য হয়েছে। সে হলো অ্যাস্ট্রোলজি হলের রাজার বড় ছেলে রং ইউ। যেহেতু এখন তাদের দুজনেরই বিয়ের বয়স হয়েছে, তাই খুব দ্রুত তাদের বিয়ে দেওয়া হবে। এটা শুনে তো জিউলিং জ্ঞান হারিয়ে পড়ে যায়। এদিকে রং ইউ জানতে পেরে যায় জিউলিং ফিরে এসেছে। সে তার জন্য অপেক্ষা করছিল। পরদিন সকালে যখন জিউলিং বাজার দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে দেখতে পায় কেউ একজন গরিব অসহায় মানুষদেরকে ফ্রিতে খাবার খাওয়াচ্ছে। তারা সবাই ওই দয়ালু ব্যক্তির প্রশংসা করছিল যে তাদেরকে ফ্রিতে খাবার দিয়েছে। সে পাশে থাকা গাড়িতে বসেছিল। তারা মনে করছিল সে হয়তো একটা মেয়ে। জিউলিং এটা শোনার পরে মেয়েটির দয়ালু স্বভাব দেখে বেশ খুশি হয়। মেয়েটিকে দেখার জন্য সে ওই হোটেলে উঠে যায় যেখানে মেয়েটি উঠেছিল। দুইটা ছেলে মেয়েটির ঘরে উকি মেরে মেয়েটির চেহারা দেখার চেষ্টা করছিল। তাদেরকে একটা মেয়ের ঘরে এমন উকি দিতে দেখে জিউলিং তাদেরকে একটু শিক্ষা দেয় আর বলে এখনই এখানে থেকে চলে যেতে। তাদেরকে বাইরে পাঠিয়ে দিয়ে সে নিজে আবার উকি দিয়ে মেয়েটির চেহারা দেখার চেষ্টা করে। সে মেয়েটির ঘর থেকে অর্কিড এর গন্ধ পায়, যে বিষয়টা তার বেশ ইন্টারেস্টিং লাগে। তবে সে তার চেহারা দেখতে পায় না। পরদিন সকালে আবার তারা দুজন যে যার রাস্তায় চলে যায়। পথে যাওয়ার সময় রং ইউদের গাড়ি কিছু লোকেরা আটকায় এবং তারা তাদের কাছে থেকে মোটা অঙ্কের টাকা নেয়। ভয়ে গাড়ির দুইজন লোক তাদেরকে টাকা পয়সা দিয়ে দেয়। দূর থেকে এটা দেখে জিউলিং তাদেরকে সাহায্য করতে আসে। সে প্রথমে তাদেরকে মেরে ভয় দেখাতে চায়, কিন্তু তার হাতে থাকা চাবুক দিয়ে সে একটা বাঁশ ভাঙতেই পারছিল না। এটা দেখে তারা একটুও ভয় পায় না, বরং হাসে। তখন সে তাদের সামনে যায় আর তাদের মধ্যে যেই লোকটা প্রধান ছিল তার মুখের ভেতরে এক ধরনের ঔষধ ঢুকিয়ে দেয়। এরপরে বলে এই ঔষধ খাওয়ার কারণে সে আগামী 10 দিনের মধ্যে অনেক অসুস্থ হয়ে যাবে। যদি তারা টাকা পয়সা ফিরিয়ে না দেয় এবং এসব করে, তাহলে তাদের সবাইকে সে এই ঔষধ খাইয়ে দেবে। এটা শুনে তো তারা ভয়ে সব টাকা পয়সা ফেরত দিয়ে সেখানে থেকে পালিয়ে যায়। তার এইসব কিছু গাড়ির ভেতরে থেকে শুনে রং ইউ খুশি হচ্ছিল। একটা পর্যায়ে সে বেশ হাসছিল। তাদেরকে এমন ভয় দেখিয়ে পাঠিয়ে দেওয়ার পরে জিউলিং রং ইউ এর প্রশংসা করছিল, কারণ সে শহরের গরিব মানুষদেরকে ফ্রিতে খাবার খাইয়েছিল। সে নিজেও এই খাবার খেয়েছে, এজন্য সে তাকে ধন্যবাদ জানায়। যেহেতু তার ধারণা মতে রং ইউ একটা মেয়ে, এজন্য সে তার সঙ্গে সাংজু শহর পর্যন্ত ভ্রমণ করতে চায়। এটা বলে যখন সে ওখানে থেকে চলে যায়, তখন তার লোকেরা তাকে বলে আপনি কি চিনতে পেরেছেন, এটা জিউলিং। আর সে মনে করছে আপনি একটা মেয়ে। রং ইউ তখন তাদেরকে বলে তার আসল পরিচয় যেন আপাতত গোপন থাকে। জিউলিং যেটা মনে করেছে তাকে সেটা মনে করতে দাও। সাংজু শহরে পৌঁছানো পর্যন্ত বিষয়টা গোপন থাক। এজন্য তারা জিউলিংকে সঙ্গে করে নিয়ে যেতে রাজি হয়। পথে যেতে যেতে কিছু গরিব মানুষদেরকে দেখে তারা দুজন মিলে তাদেরকে খাবার রুটি দেয়। এই বিষয়টা দেখে জিউলিং এর অনেক ভালো লাগছিল। ছেলেটা তাকে বলে সাংজু শহরে পৌঁছাতে তাদের রাত হয়ে যাবে। এটা শুনে জিউলিং আজ রাতে এখানেই থাকার ব্যবস্থা করতে বলে। রাতে রং ইউ বাহিরে একা দাঁড়িয়েছিল এবং ভাবছিল রিলিফের যত টাকা দেওয়া হয়েছিল
সেই টাকাগুলো চুরি হয়ে যায়নি, সেগুলো কেউ সরিয়ে ফেলেছে, কিন্তু এর পেছনে কে আছে তা একমাত্র সাংজু শহরে গেলেই জানা যাবে। এরপর সে জিউলিং এর ঘরে তার সঙ্গে দেখা করতে যায়। সে তাকে বলতে চাইছিল যে সে কোনো মেয়ে নয় বরং ছেলে। যখন সে তার ঘরে প্রবেশ করে তখন দেখতে পায় জিউলিং গোসল করছে, এজন্য সে সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে দাঁড়ায়। তার শরীর থেকে অর্কিডের গন্ধ পেয়ে জিউলিং বুঝতে পারে এইটা সেই মেয়েটি। সে মেয়েটিকে বলে, তুমি যখন এখানে চলে এসেছো তখন তোমাকে একটা কথা বলি, ইদানিং আমার শরীরটা খারাপ করছে আর আমি রাস্তায় আসার সময় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসিনি। তোমার কাছে কি স্যানিটারি ন্যাপকিন হবে? এটা শোনা মাত্রই রঙেও অনেক ঘাবড়ে যায় আর সেখানে থেকে বেরিয়ে আসে। বাহিরে এসে সে তার সার্ভেন্টকে বলে কিছু পরিষ্কার কাপড়, তুলা আর সুই সুতা নিয়ে এসে দিতে। তার সার্ভেন্ট তাকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে দেয়। এরপর সে এগুলো দিয়ে জিউলিং এর জন্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করে। রাতে জিউলিং এর পেটে অনেক ব্যথা করছিল। সে যখন অস্থির হয়ে দরজা খুলে তখন নিচে তার জন্য কিছু ন্যাপকিন আর স্যুপ রাখা দেখতে পায়। দূর থেকে রঙেও তাকে দেখছিল। জিউলিং তাকে দেখতে পায় না, তবে স্যুপ এবং ন্যাপকিন দেখে তো সে অনেক খুশি হয়ে যায়। তাকে খুশি হতে দেখে তো রঙেরও বেশ ভালো লাগে। পরদিন সকালে যখন তারা সবাই আবারও রওনা দেওয়ার জন্য গাড়ি রেডি করে তখন জিউলিং তাদেরকে বলে আজ তার শরীরটা একটু খারাপ লাগছে, এজন্য সে আলাদা যাবে, তারা যেন তাকে রেখে চলে যায়। এটা শুনে রঙের মন একটু খারাপ হয়ে যায়। জিউলিং তাকে গত রাতে খাবার এবং কাপড়ের জন্য ধন্যবাদ জানায়, যেটা শুনে রঙেও একটু লজ্জা পেয়ে যায় এবং তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে। তখন তারা সেখানে থেকে চলে যায় আর যাবার সময় জিউলিং এর থেকে আলাদা হবার কারণে তার মন খারাপ লাগছিল। এখন 1 মাস পরে সিন দেখানো হয়। জিউলিং তার বান্ধবীর সঙ্গে দেখা করতে চায় এবং তারা দুই বান্ধবী একে অন্যকে দেখে অনেক খুশি হয়। তার বান্ধবী একটা ঘোড়া নিয়ে এসেছিল, তখন সেই ঘোড়ার উপরে উঠে একটু ঘোড়সাওয়ার করতে যায়। যাবার সময় পথে সে একটা গাড়ির সামনে দাঁড়ায়। এই গাড়ি আর কারো নয় বরং রঙিওয়ের ছিল। সে বাড়িতে যাওয়ার জন্য ঘোড়া থেকে নামে। এই ব্যাপারটা খেয়াল করে রঙিওয়ের সার্ভেন্ট তাকে জানায়। জিউলিং এর আসার কথা শুনে রঙিও বেশ খুশি হয়ে যায় আর সে তার সার্ভেন্টকে কানে কানে কিছু একটা বলে। জিউলিং যখন চুরি করে রঙিওয়ের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল তখন সে ছাদে উঠে ভাবছিল এত উপর থেকে সে কিভাবে লাফ দিবে, কিন্তু একটু পরেই দুইজন লোক এসে ছাদের সঙ্গে একটা মই লাগিয়ে চলে যায়। এসব দেখে তো তার মাথার মধ্যে কোনো কিছুই ঢুকছিল না। ব্যাপারটা কি হলো তা সে বুঝতে পারছিল না। যাই হোক, এরপরে সে চুপি চুপি রঙিওর বাড়ির ভিতরে ঢুকে। এদিকে তার বাবা মিস্টার সুয়ের সাথে কথা বলতে বলতে আসছিল। তখনই সে ওখানে একজনকে লক্ষ্য করে আর তার দিকে নিজের টোকেন ছুঁড়ে মারে। এই টোকেন গিয়ে জিউলিং এর পেছনে অনেক জোরে লাগে আর সে আঘাত পায়। তার বাবা তার পিছু করছিল আর সে তার বাবার কাছে থেকে পালিয়ে বেড়াচ্ছিল। তখন এই বিষয়টা রঙিও নোটিশ করে আর সেখানে চলে আসে। তাকে বাঁচানোর জন্য সে জেনারেলকে বলে, আপনার কষ্ট করতে হবে না, আমি নিজেই দেখে নেব এখানে কেউ প্রবেশ করেছে কিনা। আপনি আমাদের প্রাসাদ পরিদর্শন করতে এসেছেন, পরিদর্শন করে যাবেন। তার এই কথা শুনে জেনারেল খুশি হয় এবং সেখানে থেকে চলে যায়। এদিকে জিউলিং আবারও চুপি চুপি সেই মইয়ের সাহায্যে ছাদে উঠে ওপাশে পালিয়ে যায়। এই সবকিছু দূর থেকে রঙিও দেখছিল আর হাসছিল। তার কাছে এই ব্যাপারগুলো অনেক কিউট লাগছিল। জিউলিং এখন বাড়ি ফিরে যায়, যেখানে সবাই বসে খাবার খাচ্ছিল। সিটের উপরে বসতেও তার অনেক কষ্ট হচ্ছিল, কারণ তার বাবা তার পেছনে এত জোরে মেরেছে যে তার পেছন ব্যথা হয়ে আছে। তবে সে এই বিষয়টা কাউকে বুঝতে দেয় না। জিউলিং এর ভাবি তার জন্য স্পেশাল ভাবে কিছু পিঠা আর মিষ্টি তৈরি করেছিল, যেটা খেয়ে তো সে অনেক পছন্দ করে আর বলে, আপনি তো আমাকে একদম আপনার বাচ্চার মতো ভালোবাসেন। তাদের কথার মাঝে সেখানে জিউলিং এর বাবা চলে আসে। তিনি তাদের সবাইকে অ্যাস্ট্রোলজিক্যাল মেলার ব্যাপারে বলে, যেটা আগামীকাল অনুষ্ঠিত হবে। জিউলিং সেই মেলায় যেতে চায়, কিন্তু তার বাবা তাকে নিয়ে যেতে চায় না। তিনি মনে করেন ওই মেলায় গেলে জিউলিং সমস্যার সৃষ্টি করবে, আর তার মেয়ে তো জ্যোতির্বিদ্যায় বিশ্বাস করে না, তাহলে সে ওই মেলায় গিয়ে কি করবে। তিনি তার মেয়েকে রঙিউর ব্যাপারেও বলেন, যার সঙ্গে আজ তিনি দেখা করেছেন। তিনি বলেন ছেলেটা অনেক ভালো। যদি জিউলিং রঙিউয়ের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেয় তাহলে ভবিষ্যতে সে অনেক পস্তাবে। সে অনেক সুযোগ্য এবং ভালো ছেলে। জিউলিং তার বাবাকে বলে, আমি তাকে পছন্দ করি না। তার ভাইও তাকে বলে, রঙিউ অনেক ভালো ছেলে, সে তোমার অনেক ভালো খেয়াল রাখবে এবং তোমার অনেক ভালো হাজবেন্ড হবে। তার বাবাও তার ছেলের সঙ্গে একমত ছিল, কিন্তু এসব কিছু শুনে জিউলিং রেগে সেখানে থেকে উঠে চলে যায়। পরদিন সকালে জিউলিং লুকিয়ে লুকিয়ে অ্যাস্ট্রোলজি মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে বের হচ্ছিল। তার ছোট ভাইও তাকে সাহায্য করছিল। তার ভাই তাকে চুরি করে একটা টোকেন দেয়, যে টোকেনের সাহায্যে জিউলিং সহজেই ওই মেলায় প্রবেশ করতে পারবে আর তাকে তেমন কেউ বাধাও দেবে না, কোনো সমস্যাও হবে না। এটা দেওয়ার সময় তার ভাই তাকে বলছিল, আমি তোমাকে সাহায্য করলাম আর ভবিষ্যতেও আমি তোমাকে এভাবেই সাহায্য করব, তাই দয়া করে আমার নাম যেন কাউকে বলো না যে আমি তোমাকে সাহায্য করেছি। জিউলিং তাকে একদম চিন্তা করতে বারণ করে আর বলে, আজ আমি এমন কিছু করব যে রঙেও আমার সঙ্গে তার বিয়ে ভেঙে দিতে বাধ্য হবে। এটা বলে সে ওখানে থেকে দৌড়ে চলে যায় আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো।